গুড মর্নিং। যাচ্ছি এবার বৃষ্টির খোঁজে, বৃষ্টির দেশে, বৃষ্টির রাজধানী অথবা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। সকাল 11:15 জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। স্টেশনে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আশপাশটা আরেকবার ঘুরে নিলাম। যদিও খুবই পরিচিত সব দৃশ্য এগুলো আমার, হয়তো আপনাদের সবার। দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এ জয়ন্তিকা এক্সপ্রেস দেয়া হয়েছে। অপেক্ষার পালা শেষ, জয়ন্তিকা এক্সপ্রেসের দেখা পেয়ে গেলাম। সলো ট্রিপগুলো আসলে হুটহাট করে প্ল্যান করা যায়, কিন্তু ট্রেনে জার্নি হুটহাট করে প্ল্যান করা যায় না। লাকিলি আমি বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন টিকিটের জন্য একটু স্ক্রোল করছিলাম যে কোথায় যাওয়া যায় সলো ট্রিপে। একটু একদিনের ট্রিপে ঘুরে আসতে মন চাচ্ছিল, জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে। এবং অবশ্যই ট্রেন জার্নি সবসময়ই ক্লান্তি দূর করে দেয় এবং অনেকেরই প্রিয়। যেই কথা সেই কাজ। লাকিলি আমি শুক্রবার সকালের জয়ন্তিকা এক্সপ্রেসের ট্রেন পেয়ে গেলাম এবং পরবর্তী শনিবারে ব্যাক করারও একটি টিকিট পেয়ে গেলাম। যাওয়ার সময় আমার টিকিট ছিল স্নিগ্ধা ক্লাসের, মানে এসি চেয়ার, আর আসার টিকিট পেয়েছিলাম শোভন চেয়ার, মানে নন এসি। যাওয়ার ভাড়া পড়েছিল 719 টাকা, আর ব্যাক করেছি খুবই সস্তায়, মাত্র 295 টাকা টিকিট। বলে রাখি, ঢাকা থেকে সিলেটের টিকিট কেটেছিলাম যাওয়ার সময়, এই জন্য 719 টাকা পড়েছে। শ্রীমঙ্গল পর্যন্ত গেলে আরও কম পড়বে। ঢাকা থেকে শ্রীমঙ্গল এসি চেয়ার মানে স্নিগ্ধা ক্লাসের টিকিটের মূল্য 524 টাকা, আর এসি মানে এসি সিট মানে ক্যাবিন, দিনের বেলাতে যেটা 3 জনের সিট এবং রাতের বেলাতে যেটা একজন শুয়ে যেতে পারে, সেই সিটের ভাড়া 627 টাকা ঢাকা টু শ্রীমঙ্গল। সেটা অবশ্যই এসি। সবসময় ডেস্টিনেশনটাই আসল নয়, আমি জার্নিটাও এনজয় করি সমান তালে। বিশেষ করে সেটা যদি হয় ট্রেন জার্নি, তাহলে তো কথাই নেই। তাই তো এসি বগির টিকিট কেটেও আমি যেন পুরো জার্নিটাই ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলাম আর মুগ্ধ হয়ে দেখছিলাম আমাদের বাংলার অপরূপ প্রকৃতি, যেটা ঢাকা শহরের থেকে কখনোই অবলোকন করা সম্ভব নয়। এই অপরূপ সৌন্দর্য দেখতেই শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসলাম। চা বাগানের দেখাও পেয়ে গেলাম। বুঝতে পারলাম ডেস্টিনেশন আর বেশি দূরে না। সকাল 11:15 ট্রেন ছেড়ে শ্রীমঙ্গল পৌঁছে বিকেল 4:30টায়। যারা উল্টো আর সোজা সিটের কথা ভাবেন বা জানতে চান, তাদের জন্য বলে রাখি, যদি হিসেব মিলে এবং লাক ভালো থাকে, তাহলে সবসময় ঢাকা থেকে আমরা যে গন্তব্যে যাব সেটার টিকিট 30-এর পর থেকে সোজা হয় এবং ঢাকাগামী ট্রেনগুলো 1 থেকে 30 পর্যন্ত সোজা হয়। ঠিক তার উল্টোটা, মানে ভাইস ভার্সা হচ্ছে সোজা উল্টো সিটের হিসাব নিকাশ।
ট্রেন আমাকে ছেড়ে চলে গেল। কিছুক্ষণ চেয়ে দেখলাম ট্রেনের চলে যাওয়া। তারপর শ্রীমঙ্গল স্টেশনটা ঠিকমতো ঘুরে দেখে ভিতরে ঢুকে গেলাম শ্রীমঙ্গল শহরে। এই হচ্ছে স্টেশনের আশপাশের চিত্র। খুব ক্ষুধার্ত ছিলাম, একটা হোটেলে ঢুকে পড়লাম। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই সিম্পল খাওয়া ভর্তা টর্তা দিয়ে খেলাম। এই ফালুদাটা চমৎকার ছিল। প্রচণ্ড টায়ার্ড, তাই এই হোটেল স্কাই পার্কে উঠলাম গিয়ে। এত লম্বা ঘুম দিয়েছিলাম, পরের দিন সকাল 6টায় ঠিক ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলের ট্যুর দিতে। ফাঁকা রাস্তাঘাট, যেহেতু শ্রীমঙ্গলে মনসুন সিজনে প্রচুর বৃষ্টি হয়, আবার প্রচুর গরমও পড়ে, তাই আমার টার্গেটই ছিল খুব ভোরে বের হয়ে যাব চা বাগান দেখতে বা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। যা ভাবা সেই কাজ। ভোরবেলা একটা টোটো নিয়ে বা একটা অটোরিকশা নিয়ে বের হয়ে পড়লাম। গন্তব্য নিষ্প্রয়োজন। শ্রীমঙ্গলের রাস্তাঘাট, আশেপাশের প্রকৃতি সৌন্দর্য, চা বাগান, সবুজে ঘেরা সব কিছু দেখতে দেখতে এমনিতেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আশেপাশে যেন প্রকৃতি আর আমি ছাড়া আর কেউই নেই। আমাদের পুরনো ঢাকাতে এমনিতে বানর দেখতে দেখতে আমি অভ্যস্ত। তারপরও অটো ড্রাইভার মনে করলো যে আমি বানর দেখে খুব মুগ্ধ হব। অনেকক্ষণ বানরের সামনে অটোটা দাঁড় করিয়ে রেখেছিল। দেখলাম আমিও বানরের লীলা খেলা, জল খেলা। রাস্তা খারাপ নাকি? গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে রাস্তাটা দিয়ে ঢুকলে রাধানগর মনে হয় জায়গাটার নাম। অনেক রিসোর্ট দেখলাম হয়েছে, মানে গত 2 বছরের গ্যাপেই অনেক নতুন নতুন রিসোর্ট হয়েছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এত সুন্দর সুন্দর রিসোর্ট করা এখানে, রাস্তার দিকে একটু মনোযোগ দেওয়া উচিত ছিল। ড্রাইভার সিলেটি ভাষায় কথা বলছিল, আমি কিছু বুঝে না বুঝে হুম হুম করে দেখতে দেখতে আশপাশটা চলে যাচ্ছিলাম। কিছুটা ভিতরে গিয়ে দেখলাম প্যারাগন নামক এই হোটেল। এটাই সবচেয়ে ঝা চকচকে হোটেল মনে হলো এই রাস্তাটাতে। আমি এখানে বালিশিদায় ছিলাম, গ্র্যান্ড সেলিমেও ছিলাম, তাই বেশি দূর আর এই রাস্তা ধরে এগোলাম না, আবার ব্যাক করলাম। ফুল মুডে একদম ভিডিও করা শুরু করলাম, সামনে দিক দিয়ে পেছন দিক দিয়ে। কিন্তু এই অটোতে করে চড়ে চড়ে রাস্তাগুলো দেখে বা চা বাগানগুলো দেখে আর মন ভরছিল না, তাই অটোওয়ালাকে দাঁড় করিয়ে একটা চা বাগানে ঢুকে গেলাম। breathtaking.
সবুজের মাঝে এসে দম বন্ধ হয়ে গেছে সবুজের সৌন্দর্য দেখে। শ্রীমঙ্গলে আমি এর আগে আরো অনেকবারই এসেছি, কিন্তু সলো ট্রিপ দিইনি কখনো, এবং ভাবি নাই যে সলো ট্রিপটা আসলে আমি এতটা এনজয় করব। দেখলাম ভোরবেলা কেউ বের হয় না, কিন্তু এই ভোরের যে সৌন্দর্য, এই স্নিগ্ধতা, এত এত সবুজ, সেটা আসলে ঢাকায় কোথায়? আমার পায়ের শব্দ যেন প্রকৃতির এই নীরবতাকে বিরক্ত করছে। এটা কি ঠিক বুঝলাম না। আমি একটু বাগানের সামনে গিয়ে ছবি তুলি। পাখির ডাক। দূর থেকে কিন্তু বোঝা যায় না যে এই গাছগুলোর ফাঁকে ফাঁকে জায়গা আছে হাঁটার। দারুণ, চারিদিকে শুধু বিস্তৃত সবুজ আর সবুজ। এখানে অক্সিজেনের মাত্রা মনে হয় বেশি। অক্সিজেন কম হলে তো মানুষ মারা যায়, বেশি হলে কি হয়? যা বাগান টাগান ঘুরে দেখি, বাগানে প্রবেশ করা নিষেধ, ভিডিওগ্রাফি নিষেধ, ছবি তোলা নিষেধ, কারণ অনেকেই ঢুকে আসলে মাঝখানে চা গাছ অনিষ্ট করে। এই জন্য আর কি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিন্তু যেহেতু ভোর 6:30, কোনো গার্ডও নেই, কেউ নেই আমাকে বাধা দেওয়ার, আমি বাগানে ঢুকে ঢুকে সব বিনষ্ট করে আসলাম, মানে সব দেখে আসলাম। এই হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজের সুবিধা। যখন সবাই ঘুমিয়ে থাকবে, তুমি প্রকৃতি দেখবে, নিজের কাজটা আগে ভাগে অনেক দূর এগিয়ে ফেলতে পারবে। জোকস অ্যাপার্ট, চলে আসলাম আবার সেই কলেজ রোডে, যেখানে আমি ছিলাম আমার হোটেলের থেকে এই 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির। হেঁটেই চলে আসলাম মন্দির দর্শনে। আমার দেখা ওয়ান অফ দ্য বিউটিফুলেস্ট কালী মন্দির, মানে এর স্ট্রাকচারটা, বিশেষ করে এর কালার ডিজাইন, এই মন্দিরটার নকশা, সব কিছু মিলিয়ে বারবার এই মন্দিরটাতে যেতে ইচ্ছা করে। এই যে দেখুন বাইরের সৌন্দর্যটা, কালার কন্ট্রাস্ট,
খুবই একটা হিন্দুয়ানি ভাব আছে, মানে জমিদারি ভাব আছে। অবশ্যই হিন্দু মন্দির তো অবশ্যই একটা বনেদি ভাব। মন্দির দর্শন করে যেন আবার মন্দির দেখার টেম্পটেশন জেগে উঠল। তাই কলেজ রোড থেকে একটু দূরে এই জগৎবন্ধু মন্দিরের খোঁজ পেলাম এক ভক্তের কাছে। অটোরিকশা নিয়ে ছুটে আসলাম এই চমৎকার মন্দির দর্শনে। মন্দিরটা দেখে মোটামুটি নবনির্মিতই মনে হলো। বিনা দ্বিধায় ঢুকে গেলাম মন্দির প্রাঙ্গণে। ঢুকে আরেকবার মন প্রাণ জুড়িয়ে এলো। আমি এমনিতেও গত কয়েক বছর ধরে ঘুরতে যাওয়ার সাথে তীর্থ দর্শনের একটা মেলবন্ধন করার চেষ্টা করছি। খামাখা শুধু ঘুরতে আমার ভালো লাগে না, একটু আধ্যাত্মিকতা থাকলে ভালো হয়। মাঝখানে ভুগিচুগি একটা হোটেলে নাস্তা করেছিলাম, খুব একটা উল্লেখযোগ্য না, তবে এই রেস্টুরেন্টটা খুবই উল্লেখযোগ্য। কুটুমবাড়ি কলেজ রোডেই আমার হোটেল থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। রেল স্টেশনের খুবই কাছে, বাস স্টেশনের কাছে। আমি যেখানে যাব মিষ্টির খোঁজ করব না আর মিষ্টি খাবো না, সেটা তো হতে পারে না। তাই ঐতিহ্যবাহী শ্যামা সুইটমিট থেকে একটা রসগোল্লার টপাস করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে হোটেল থেকে ব্যাগটা নিয়ে আমার 2:30টার জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল টু ঢাকা ধরার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে ব্যাগ ট্যাগ না থাকলে আর ব্যবসাগর না থাকলে হয়তো হেঁটেই যেতাম। চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। একটা দোকান থেকে কিছু চা পাতা কিনে নিলাম, না হলে কেন জানি ট্যুর মনে হয় না। সময়ের 10 মিনিট পর আমাদের ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে। একটু ভয় ছিলাম, কারণ অনেক দিন নন এসি কোচে জার্নি করি না, বয়স হয়ে যাচ্ছে তো, আর এই গরমের মধ্যে একটু ভয় ছিলাম। এই হচ্ছে নন এসি কোচের অবস্থা। এখানে অবশ্য একটা সুবিধাও আছে, খোলা জানালা দিয়ে বাইরের দৃশ্য আরও কাছ থেকে উপভোগ করা যায়। প্রাকৃতিক বাতাসের স্পর্শ পাওয়া যায়, যেটা এসি বগিতে পাওয়া যায় না। চলে যাচ্ছি ছোট্ট একটা ট্যুর শেষে এই চা বাগান, এই শ্যামলিমা, এই সবুজে ঘেরা প্রকৃতিকে পেছনে ফেলে আবার সেই কনক্রিটে ঘেরা শহরে। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না। আমি শ্রীমঙ্গলে
এসেছিলাম বৃষ্টির খোঁজে, সারাদিন রাত খুঁজেও পাইনি, কিন্তু ঠিক যাবার বেলায় বৃষ্টি দেখা দিল, ধরা দিল শেষ পর্যন্ত আমার হাতে। বৃষ্টির স্পর্শ গায়ে মাখতে মাখতে ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম। আর ঘন্টা দুয়েকের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে ট্রেনে অসহ্য ভিড় হওয়া শুরু হলো, সাথে সাথে গরম বাড়লো। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, ইভেন ওয়াশরুমে যাওয়ারও উপায় নেই। রাত 8:40 কমলাপুর স্টেশনে এসে পৌঁছালাম। হোম সুইট হোম।